জাতিসংঘকে ভুল তথ্য দিয়েছেন মোহাম্মদ ইউনূস। এখানে প্রশ্ন উঠছে, কেন তিনি ভুল তথ্য দিতে গেলেন? তবে কি কিছু লুকানোর চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস? এদিকে জাতিসংঘের কঠিন চাপে পড়েন ডক্টর ইউনূস। বাংলাদেশের পরিস্থিতি ও আওয়ামী লীগ কর্মীদের তাণ্ডব দেখে ভয়ঙ্কর রূপে কেঁপেছে জাতিসংঘ। শেষবারের মতো শেখ হাসিনার ভাগ্য পরিবর্তন করে তারা। অন্যদিকে কপালপুরে ডক্টর ইউনূস ও উপদেষ্টা সমন্বয়কদের রিপাবলিক বাংলা নামে যে তথাকথিত টিভি চ্যানেল আছে এবং তার একজন যে তথাকথিত উপস্থাপক ময়ূখ আছেন, উনি উপস্থাপক বলে মানতে আমার খুবই দ্বিধা হয়, আপাদমস্তক ভাঁড় ছাড়া কিছু না। সেই ময়ূখের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভাই, এবং সেখানে একটা পর্যায়ে বিএনপির একজন নেত্রী সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা তিনি বলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক অ্যাকশনের ঘোষণা দিয়েছেন যে অ্যাকশনে আমার ধারণা 80% ক্ষতিগ্রস্ত হবে বিএনপি আর 20% আওয়ামী লীগ সহ বাকি দলগুলো। জামাত এই ক্ষেত্রে আউট অফ এই ক্ষতির হয়তোবা বাহিরে থাকবে, কারণ প্রেক্ষাপট, তথ্য, উপাত্ত এগুলোই বলছে। শেখ রেহানা বলেন যে তার আর পাওয়ার কিছু নেই, তিনি কিছুই চান না, তিনি এবং তার পরিবারের জন্য তিনি কিছুই করে যাননি, তাদের কিছুই নেই। তিনি যা করছেন সেটা হচ্ছে দেশের জনগণের জন্য, মানুষের জন্য। তার বাবা যেমন দেশের মানুষের জন্য তার জীবনটা উৎসর্গ করেছেন, তিনিও উৎসর্গ করছেন। সুতরাং তিনি বা তার পরিবারের কিছুই নেই, তিনি সবকিছুই দেশের জনগণকে দিয়ে দিয়েছেন। তিনি নিঃস্ব শূন্য, শুধুমাত্র মানুষের সেবার জন্য তিনি রাজনীতি করছেন। এমন কথা সম্ভবত একটা দুইটা বক্তৃতায় হয়তো থাকে না, কিন্তু অধিকাংশ বক্তৃতায় তার এই সুর যে তার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো। বর্তমানে চলমান দেশের যে রাজনীতির পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আমরা চেষ্টা করি সবসময় আলোচিত সমালোচিত সব খবর সবার আগে আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। তারই ধারাবাহিকতা আজকের ভিডিও। ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই সংক্ষেপে করার ক্ষেত্রে আমি মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। চলুন আমরা একটা ভিডিও ফুটেজের মাধ্যমে ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। চূড়ান্ত স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট দেশে প্রবল বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন এইসব বিশেষণে ভূষিত হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে 2024-এর 5ই আগস্ট এই আন্দোলনের জেরে শেষ পর্যন্ত বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু হাসিনার বিদায়ের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলেও দেশের পরিস্থিতি খুব একটা সুবিধের নয়। ফের ছাত্র আন্দোলন মাথাচাড়া দিচ্ছে ইউনূস প্রশাসনের বিরুদ্ধে। কিন্তু এরই মধ্যে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে বাংলাদেশের অমর একুশের বইমেলায়। সেখানে একটি ডাস্টবিনে ঢাকা হয়েছে শেখ হাসিনার বিকৃত ছবি দিয়ে। এই ডাস্টবিনটা দেখে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে এই ডাস্টবিনটা রাখা হয়েছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে, কারণ সেই ছবিটার নিচে এক কোণে লেখা রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। এবারের বইমেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে স্টল দেওয়া হয়েছে, সেই স্টলের পাশেই রাখা হয়েছে এই ডাস্টবিনটিকে। এই বইমেলার ময়লা এই ডাস্টবিনে ফেলতে আবেদন করা হয়েছে মেলায় আগত বইপ্রেমীদের। এই ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে ময়লা ফেলতে দেখা গিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাফিকুল আলম, সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তাফা সরার ফারুকিকেও। বৈষম্য বিরোধী আন্দোলনের তরফে একটা পোস্টে লেখা হয়েছে, ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনার ছবি শুধু বইমেলার ডাস্টবিনে নয়, সারা দেশের ডাস্টবিনে ছড়িয়ে দিন। কিন্তু এভাবে দেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি ডাস্টবিনে লাগানো কতটা যুক্তিযুক্ত তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।
আয়োজক সংস্থার দাবি এটি মানুষের অভিব্যক্তি প্রকাশের স্বাধীনতা। এদিকে বইমেলার মতো এক বিষয় ডাস্টবিনের গায়ে হাসিনার ছবি আটকে অত্যন্ত নিম্নরুচির পরিচয় দিয়েছেন আয়োজকরা। এই পোস্টও করেছেন অনেকে। বাংলাদেশের বিশিষ্ট লেখিকা তসলিমা নাসরিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। হাসিনা সম্পর্কে নিজের ক্ষোভ প্রকাশ করেও তিনি লিখেছেন, আমি মনে করি ঢাকার অমোদ 21 বইমেলায় শেখ হাসিনার ছবি দিয়ে ডাস্টবিন বানানো উচিত হয়নি। এসব করে বইমেলা কর্তৃপক্ষ অত্যন্ত নিম্ন রুচির পরিচয় দিয়েছেন। স্বৈরাচারী দুর্নীতিগ্রস্ত ফ্যাসিস্ট দেশে প্রবল বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন এইসব বিশেষণে ভূষিত হয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে 2024-এর 5ই আগস্ট এই আন্দোলনের জেরে শেষ পর্যন্ত বোন শেখ রেহানাকে নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন শেখ হাসিনা। কিন্তু হাসিনার বিদায়ের পর নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিলেও খুব একটা পরিস্থিতি সুবিধের নয়। ফের ছাত্র আন্দোলন মাথাচাড়া দিচ্ছে ইউনূস প্রশাসনের বিরুদ্ধে। কিন্তু এরই মধ্যে এক নজিরবিহীন ঘটনা ঘটেছে বাংলাদেশের অমোদ 21 বইমেলায়। সেখানে একটি ডাস্টবিনে ঢাকা হয়েছে শেখ হাসিনার বিকৃত ছবি দিয়ে। এই ডাস্টবিনটা রেখে বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষ থেকে সেই ছবিটির নিচে এক কোণে লেখা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন। এবারের বইমেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফে স্টল দেওয়া হয়েছে, আর সেই স্টলের পাশেই রাখা হয়েছে এই ডাস্টবিনটা। এই বইমেলার ময়লা এই ডাস্টবিনে ফেলতে আবেদন করা হয়েছে মেলায় আগত বইপ্রেমীদের। এই ডাস্টবিনের পাশে দাঁড়িয়ে ময়লা ফেলতে দেখা গিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব সাফিকুল আলমকে। সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তাফা সারার ফাকরুকেও দেখা গিয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের তরফে একটি পোস্টে লেখা হয়েছে, ফ্যাসিস্ট গণহত্যাকারী হাসিনার ছবি শুধু বইমেলার ডাস্টবিনে নয়, সারা দেশের ডাস্টবিনে ছড়িয়ে দিন। কিন্তু এভাবে দেশের একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি ডাস্টবিনে লাগানো কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা, ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের পর নেতৃত্ব শূন্য হয়ে পড়ে আওয়ামী লীগ, ভেঙে পড়ে দলটির কাঠামো। শেখ হাসিনার নেতৃত্বে নতুন করে দেশের রাজনীতিতে ফেরাটাও এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলটির জন্য। এই অবস্থায় কি নতুন কোনো নেতৃত্বে ভর করবে আওয়ামী লীগ, নাকি শেখ হাসিনাতেই আস্থা রাখবে দলটি? বিস্তারিত শিহাব ইসলামের রিপোর্টে। আওয়ামী লীগ 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার পরও নেতা শূন্য হয়ে পড়েছিল। দীর্ঘ 6 বছর পর শেখ হাসিনা দেশে ফিরে এসে আবারও দলের হাল ধরেন। কিন্তু 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দলটি জনপ্রিয়তা হারিয়ে ক্ষমতাচ্যুত হয়। তবে এই পরিস্থিতি 1975 সালের পরবর্তী মুহূর্ত থেকে সম্পূর্ণ ভিন্ন। শেখ হাসিনা ব্যাপক বিতর্কের মুখে জনরোষে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে যাওয়ার পর বর্তমানে দলটি ভুগছে বিতর্কহীন একজন নেতার অভাবে। গত বছরের 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকেই দলটি অভ্যন্তরীণ ও বাহ্যিক সংকটের মধ্যে পড়েছে। সরকারের পতনের পর একাধিক গুম, খুন ও হত্যাকাণ্ডের অভিযোগে শেখ হাসিনা সহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা হয়। একদিকে যেমন অনেক নেতা আত্মগোপনে চলে গেছেন, অন্যদিকে বেশ কিছু নেতা দেশ ছেড়েছেন, আর যারা রয়ে গেছেন তাদের অনেকেই কারাবন্দী। কিন্তু তারপরও দলটি রাজনীতি থেকে পুরোপুরি হারিয়ে যায়নি। শেকড় থেকে শিখরে বর্তমানে দলের শীর্ষ নেতারা নিজেদের পুনর্গঠনের চেষ্টা করছেন। তবে এই পুনর্গঠন প্রক্রিয়ায় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে নেতৃত্ব সংকট। তাই দলের ভেতরে চলছে আলোচনা, বিতর্কিত নয় বরং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য একজন মুখপাত্র আনার বিষয়ে। যদিও শেখ হাসিনার নেতৃত্ব ধরে রাখার চেষ্টা চলছে, তবুও নতুন মুখের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
দলের অধিকাংশ নেতারা প্রকাশ্যে আসতে চাইছেন না বলে অনলাইনের মাধ্যমে কিছু কার্যক্রম চালানো হচ্ছে। মাঝে মাঝে শেখ হাসিনার অডিও বার্তা শোনা গেলেও দলের অবস্থান দৃঢ় করতে একজন বিতর্কহীন মুখপাত্রের প্রয়োজনীয়তা রয়েছে বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। গত বৃহস্পতিবারে নাম প্রকাশে অনিচ্ছুক নতুন মুখপাত্র হিসেবে এমন কাউকে খোঁজা হচ্ছে যার সঙ্গে শেখ হাসিনা এবং শেখ রেহানার পারিবারিক যোগাযোগ রয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের রাজনীতি কতটা কার্যকর থাকবে। গত জানুয়ারিতে দলের পক্ষ থেকে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি ঘোষণা করা হলেও সেগুলোতে তেমন সাড়া পাওয়া যায়নি। এখন প্রশ্ন উঠছে, আওয়ামী লীগ কি নতুন নেতৃত্বের পথে হাঁটবে নাকি পুরনো নেতৃত্বকে আঁকড়ে ধরে রাখবে? আর যদি নতুন মুখপাত্র সামনে আসে তবে কি হবে সেই নতুন মুখ? শিহাব ইসলাম, এটিএন নিউজ। কলকাতার রিপাবলিক বাংলা নামে যে তথাকথিত টিভি চ্যানেল আছে এবং তার একজন যে তথাকথিত উপস্থাপক ময়ূখ আছেন, উনি উপস্থাপক বলে মানতে আমার খুবই দ্বিধা হয়, আপাদমস্তক ভাঁড় ছাড়া কিছু না। সেই ময়ূখের সাথে একটা সাক্ষাৎকার দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ভাই, এবং সেখানে একটা পর্যায়ে বিএনপির একজন নেত্রী সম্পর্কে অত্যন্ত আপত্তিকর কথা তিনি বলেছেন। মানে অনেকগুলো প্রশ্ন উঠে গেছে এটা নিয়ে, কিছু কথা একটু বলে রাখা দরকার। তার আগে এটা বলে রাখবো, আমরা শফিকুল আলম ভাই এই শেখ হাসিনার সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি বহুবার বলি, মানুষটাকে ব্যক্তিগতভাবে চিনি, তারপরে শ্রদ্ধা আছে। এমনকি এই মুভমেন্টের সময় আমি আগে একটা ভিডিওতে বলেছি হোয়াট হি ডিড। শেখ হাসিনার ডাস্টবিনে ময়লা ফেলার ছবিকে কেন্দ্র করে তার পরিবার, তার কন্যার উপরে যে ধরনের মিথ্যা ফেক ছবি দিয়ে নানা প্রচারণা চালানো হয়েছে একটা নোংরা গোষ্ঠীর পক্ষ থেকে, সেটা তার উপরে মানসিক চাপ তৈরি করেছে, এটাও মানতে আমি প্রস্তুত আছি। কিন্তু শুধু গতকালের কথা বলছি না, এর আগেও তিনি কিছু কথা বলেছেন যেগুলো আসলে প্রেস সচিব হিসাবে তার সতর্কতা কাম্য। আর গতকাল যেটা করেছেন, গতকাল বা দুদিন আগে, আমি ঠিক জানি না এটা কবেকার ক্লিপ, এটা ছড়িয়ে পড়েছে, সেটা খুবই ভয়ঙ্কর কাজ হয়েছে বলে আমি মনে করি। আমি একটু পড়ি, আপনারা ভিডিওটা দেখে নেবেন, আমি ভিডিওটা মন্তব্যে দিয়ে দিচ্ছি। ময়ূখ বলছেন বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ নাকি আমেরিকার ডিপ স্টেটের কাছে বিক্রি করে দিয়েছেন। উনি বলছেন, আমি নিজে দেখলাম বিএনপির মহিলা রাজনীতিবিদরা আপনাকে প্রশ্ন করছেন। তখন সেখানে ব্যারিস্টার রুমিন ফারহানার ছবি দেয়া হয়। শফিক ভাই বলছেন, যে মহিলা বলেছেন তার মিনিমামও পড়া লেখা নাই। আমি আবারও বলছি, যে মহিলা বলেছেন তার মিনিমামও পড়া লেখা নাই। ওনার পার্টি ওনার উপরে বিরক্ত এইসব কথা বলার কারণে। নট অনলি দ্যাট, খুব বিদ্রুপাত্মক ভঙ্গিতে শফিক ভাই হাসছিলেন। এটা যে কেউ একজন, রুমিন ফারহানা বিএনপির যে কোনো নারী নেত্রী, এত মানে রুমিন ফারহানা তো শেখ হাসিনা সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা, যখন কেউ কোথাও যেত না টকশোতে, সেই 13-14 থেকে অনেকে ভয় পেত, একটা সময় টকশো থেকে ধরপাকড় হতো। আমি সব সরিয়ে রাখি যে বিএনপির মধ্য পর্যায়ের বা আরো নিচু পর্যায়ের একজন নারী, তাকে মহিলা বলে তাচ্ছিল্য করা এবং যে তাচ্ছিল্য ময়ূখ করেছেন তাতে শরিক হওয়া, হাসাহাসি করা, বিদ্রুপ করা, এবং কেউ একজন লেখাপড়া জানে না এই কথা বলা, এবং বিএনপি তার উপরে বিরক্ত। অনেকগুলো প্রশ্ন, বিএনপি তার উপরে বিরক্ত শফিক ভাই কিভাবে জানলেন? উনি যদি জেনেও থাকেন, উনি কি পাবলিক ফোরামে বলতে পারেন? মানে বাংলাদেশেরই কোনো পাবলিক ফোরামে? উনি যদি মনেও করে থাকেন বা যদি নিশ্চিত হন রুমিন ফারহানা বা আর কোনো রাজনীতিবিদ, নারী পুরুষ যে কোনো রাজনীতিবিদ ন্যূনতম পড়াশোনা লেখাও জানে না, যদি মনে করেন, উনি পাবলিকলি এই কথা বলতে পারেন, বাংলাদেশে বলতে পারেন। আর উনি গিয়ে কোথায় বলছেন? রিপাবলিক বাংলায়। আমি আসবো রিপাবলিক বাংলা প্রসঙ্গে আবারও। কয়েকদিন আগে আমি ধারণা করি ওনার ক্ষোভের কারণটা হয়েছে কয়েকদিন আগে 71 টিভি চ্যানেলের একটা প্রোগ্রামে আমি দেখেছি ব্যারিস্টার রুমিন ফারহানার সাথে শফিক ভাই ছিলেন, এবং সেই ইন্টারভিউটা খুবই উত্তপ্ত ছিল। উত্তপ্ত ইন আ সেন্স, যিনি মডারেটর ছিলেন তিনি খুবই টাফ ধরনের প্রশ্ন করেছেন
আক্রমণাত্মক ভঙ্গিতে করেছেন। এবং আমার কাছে মনে হয়েছে, নিউট্রালি বলছি, যিনি সাংবাদিক ছিলেন, মানে উপস্থাপক ছিলেন, অনেক ক্ষেত্রে তার ঠিক অ্যাঙ্কারের যে রোল, সেই রোলটা ঠিকঠাক মতো পালন না করে উনি একজন অ্যাক্টিভিস্টের মতো আচরণ করেছেন। এটা ট্রু। ব্যারিস্টার রুমিন ফারহানা, তিনিও কোনো ক্ষেত্রে আমার মনে হয়েছে বেশ অ্যাগ্রেসিভ ছিলেন। তবে তিনি তো অ্যাঙ্কার নন, উনি হতে পারেন, উনি কোনো একটা পক্ষ হয়ে কথা বলতে পারেন, কোনো সন্দেহ নেই। সেই শোতেও শফিক ভাই খুবই ধৈর্য হারিয়েছেন। তিনি একই ধরনের কথা, পলিটিক্যাল কমেন্টেটররা পড়ালেখা করে না, সেখানেও কিন্তু তিনি বলেছেন। নট অনলি দ্যাট, উপস্থাপককে তিনি বারবার পড়ে আসতে হবে, তাই কিছু জানে না, তিনি একটা ন্যাশনাল টিভি চ্যানেলের অ্যাঙ্কার, সেটা তার জানা দরকার। তারপরে আর ভারতীয়দের মতো আওয়ামী লীগের টোনে কথা বলছেন, এ ধরনের বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ শফিক ভাই করেছেন একটা পর্যায়ে ধৈর্য হারিয়ে। মানে আমার এখন একটা জিনিস মনে হতে পারে, সেটা হলো উনি যদি ধৈর্যই হারাবেন, তাহলে আসলে ওনার এগুলোতে যাওয়ার দরকারটা কি? উনি টকশোতে পার্টিসিপেট করতে হবেন কেন? প্রেস সচিবের আগে নাইমুল ইসলাম খানের সময় দেখছি ইন্টারভিউ দিয়েছেন, তিনি ইন্টারভিউই দিন। অবশ্যই ইন্টারভিউ দিলেও সেদিনকার যে উপস্থাপক ছিলেন তার সাথে তার একই ধরনের আচরণ হতে পারত। এক ধরনের ইনটলারেন্স দেখতে পাচ্ছি। এই ইনটলারেন্ট যদি তারা হয়েই থাকেন, তাহলে এগুলো অ্যাভয়েড করাই ভালো। প্রকাশ্যে তিনি এই আচরণ করতে পারেন না এবং এই ধরনের অভিযোগ করতে পারেন না। যে ধরনের আক্রমণাত্মক প্রশ্নই তার উপরে আসুক না কেন, আমরা প্রেস ফ্রিডমের আলাপ করি, শেখ হাসিনার সময় থেকে আমাদের এটা পাল্টেছে বলে বলছি, এবং সত্যিকার অর্থেই এই সরকার যথেষ্টের বেশি প্রেস ফ্রিডম এনশিওর করেছে। তো সেখানে উনি আসলে সেন্ট মার্টিন সহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন, এবং সব প্রশ্ন যে খুব সঠিক ছিল, খুবই বিবেচনা প্রসূত ছিল আমি মনে করি না, কিন্তু তাতে তিনি যেভাবে রিয়াক্ট করেছিলেন সেটা আরো বেশি চোখে লেগেছে, কারণ তিনি একটা দায়িত্বশীল সরকারি পদে আছেন, তিনি প্রধান উপদেষ্টার প্রেস সচিব। এখন সেই জায়গা থেকে প্রশ্ন করব, ওই ভাড়ের সাথে শোতে শফিক ভাইকে যেতে হবে কেন? এই যাবতীয় কোনো কিছু যদি না হতো, আমি শফিক ভাইকে একই কথাই বলতাম, ময়ূখের সাথে শো করতে হবে। এই পারসেপশন, এই বোধ তার কিভাবে হলো আমি আসলে জানি না। ওই তৃতীয় শ্রেণীর একটা ভাড়, যে ফালতু কথার ভাড়ামো ছাড়া কিছু করতে পারে না, যাকে নিয়ে এই দেশের লোকজন ভাড়ামো কৌতুক হিসেবে কেউ কেউ তার ভিডিও দেখে, হাসাহাসি করে, সেই লোকের সাথে আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব যাচ্ছেন কেন? এইটুকু বোঝার অবস্থা কি তার নেই? সরকার কি এই ব্যাপারটা কি দেখবে না? আর সেখানে গিয়ে প্রকাশ্যে বাংলাদেশে তার দেশের রাজনীতিবিদকে তিনি জাতা বলছেন। যদি কেউ জাতা বলতো, যদি ময়ূখের মতো কেউ যদি বলতো উনি পড়াশোনা জানেন না, উচিত ছিল শফিক ভাইয়ের সেটাকে ডিফেন্ড করা। আপনি ফালতু কথা বলছেন, এবং নিজের দেশের মানুষকে ডিফেন্ড করে আসা, কলকাতার ওখানে ডিফেন্ড করে আসা দরকার ছিল, কিন্তু না, তিনি তার সাথে একই রকম টোনে, একই রকম ভঙ্গিতে বিদ্রুপ করে মহিলা বলে, মহিলা শব্দটা ডেরোগেটরি শব্দ, এটা শফিক ভাই না জানার কথা না। মহিলা শব্দটা ময়ূখ ব্যবহার করেছে, ওনার উচিত ছিল শব্দটাকে প্রতিস্থাপন করা, পাল্টে দেয়া, একটু শিখিয়ে দিয়ে আসা ডেরোগেশন কাকে বলে, আজকের বাংলায় বা ইংরেজিতে যে কোনো ভাষায় কিভাবে আমরা শব্দ পাল্টে সম্মানজনক শব্দ ব্যবহার করি, করে তারপর স্ট্রংলি প্রটেস্ট করা। কিন্তু না, তিনি সেই দৌড়ে গেলেন, এবং একটা দল সম্পর্কে, একজন ব্যক্তি সম্পর্কে, একটা দলের অ্যাটিটিউড তার সম্পর্কে তিনি বলছেন, এগুলো কোনোভাবেই ঠিক হয়ে ওঠে না, ঠিক হয় না। উনি যদি জেনেও থাকেন বলতে পারেন না, আর জেনে থাকলে তো আসলে তাকে এখন সূত্র টুত্র সহ বলতে হবে, কারণ উনি যখন একজন সম্পর্কে একটা অভিযোগ করছেন, তাকে তার ব্যাখ্যা দিতে হবে, তো এই ব্যাখ্যা চাওয়া যেতে পারে। আমি খেয়াল করি এর আগেও, শুধু এসব বিষয় না, উনি একবার বলেছিলেন যে, মানে খুব ইন্টারেস্টিংলি উনি বলেছিলেন ভ্যাট মানে আরোপিত হলেও জনগণের কষ্ট হবে না, মানে ওই ক্ষমতায় থেকে যে ধরনের আলাপ টালাপ করে সেই ধরনের আলাপ টালাপ উনিও করেছেন। এগুলো তার জায়গা থেকে আমরা কোনোভাবে এক্সপেক্ট করি না, এবং সরকারেরও আমার মনে হয় এই ব্যাপারগুলো একটু মাথায় রাখা দরকার আছে। আমি মনে করি সরকারের দরকার শফিক ভাই তার নিজের জায়গা থেকেই, তিনি ব্যক্তিগত জীবনে বা অন্য ক্ষেত্রে বা তার জবে ইটসেলফ তিনি কতটা প্রেসারে থাকেন, সেগুলো কোনোটাই তিনি কিভাবে বিহেভ করেন তার সাথে ম্যাচ করে না। আমি তার সম্পর্কে অনেককেই নানা রকম মন্তব্য করতে দেখেছি, কারণ তিনি যেভাবে পলিটিক্যাল অ্যাক্টিভিস্টের মতো কথা বলেন, সেটা তার এই দায়িত্বের চৌহদ্দির বাইরে কিনা এই প্রশ্ন কেউ কেউ করেন। সেটা নিয়ে উনি ওনার নিজস্ব ব্যাখ্যা আছে, দিয়েছেনও, কিন্তু ওনাকে আরেকটু মানে সব জায়গায় আরো প্রেস ফ্রেন্ডলি হতে হবে।
আমি খেয়াল করেছি উনি সেটা নিজে বিশ্বাসও করেন। কিছুদিন আগে একটা গ্রাফিতিতে যেখানে তিনি প্রথম আলোর পা চাটছেন, জুতা চাটছেন, এরকম একটা ছবি নিজে দাঁড়িয়ে তাকে বিদ্রুপ করা, তিনি নিজে সেটা ফেসবুকে শেয়ার করেছেন। এটাই চমৎকার ব্যাপার। তো সেই তিনি যখন একটা টক শোতে যান, যখন এই ধরনের অ্যাটাকিং প্রশ্নের মুখোমুখি হন, তখন ধৈর্য রাখতে হবে। অন্যায় অ্যাটাকের শিকার হলো যারা সরকারে আছেন তাদেরকে ধৈর্য রাখতে হবে এবং তথ্য দিতে হবে। উনি তথ্য দিয়েছেন, অনেক ক্ষেত্রেই তথ্য দিয়েছেন। সেই তথ্যগুলো দিয়ে ওই ব্যক্তিগত আক্রমণ না করে, তাচ্ছিল্য না করে, ওই তাচ্ছিল্য করার টেন্ডেন্সি ৭১-এর ওই শোটাতেও ছিল। আর এখানে যেটা করেছেন, ভীষণ গর্হিত কাজ করেছেন আমি মনে করি। আমি আশা করব শফিক ভাই আমাদের অনেক পছন্দের মানুষ, আমরা তার সমালোচনাও যদি করি সেটা এই কারণে না যে তাকে আমরা ডিনাউন্স করে দিতে চাই, বাতিল করে দিতে চাই, খারিজ করে দিতে চাই, না। কিন্তু তিনি একটা দায়িত্বে আছেন, তিনি একটা সরকারের একটা প্রধান উপদেষ্টাকে রিপ্রেজেন্ট করেন। তিনি তার ভবিষ্যতে সব ক্ষেত্রে এই ব্যাপারগুলো একটু রিথিঙ্ক করবেন। বিশেষ করে ময়ূখের সাথে যে ঘটনা ঘটেছে, আমি মনে করি যে কোনো একজনের সাথে, বাংলাদেশের নারী, শুধু নারী কোনো মানে পলিটিশিয়ান না, কোনো একজন পুরুষ পলিটিশিয়ান সম্পর্কে যদি বলতেন উনি লেখাপড়া, ন্যূনতম লেখাপড়াও পারে না, জানে না, তার প্রতি দল খুবই ক্ষুব্ধ তার এসব কথার কারণে, এটা কারো পক্ষে আমরা মেনে নিতাম না। তার উপর এখানে একজন নারীকে মানে হিউমিলিয়েট করা, শব্দ ব্যবহার করা এবং তাচ্ছিল্য করা, বাংলাদেশের মতো একটা নারী বিদ্বেষী সমাজে এই জিনিসগুলো অনেকের বক্তব্যে, অনেকের চিন্তায় হাওয়া দেবে। তার মতো একজন সচেতন, শিক্ষিত, গুরুত্বপূর্ণ পদে থাকা মানুষের কাছ থেকে আমরা কোনোভাবে এটা এক্সপেক্ট করি না। এই প্রথমবারের মতন ডক্টর মোহাম্মদ ইউনূস এমন এক অ্যাকশনের ঘোষণা দিয়েছেন যে অ্যাকশনে আমার ধারণা 80% ক্ষতিগ্রস্ত হবে বিএনপি আর 20% আওয়ামী লীগ সহ বাকি দলগুলো। জামাত এই ক্ষেত্রে আউট অফ এই ক্ষতির হয়তোবা বাহিরে থাকবে, কারণ প্রেক্ষাপট, তথ্য, উপাত্ত এগুলোই বলছে। সরকারের পরিবর্তন হয়েছে, ফেসিবাদ থেকে বাংলাদেশের মানুষ মুক্তি পেয়েছে, কিন্তু চাঁদাবাজি, লুটপাট, ছিনতাই, ডাকাতি, চুরি, অপহরণ এত পরিমাণ বৃদ্ধি পেয়েছে গত 6 মাসে যে সাধারণ মানুষ ভাবছে আগেই তো ভালো ছিলাম। তো এই যে সাধারণ মানুষ ভাবছে আগেই তো ভালো ছিলাম, এই খবর কি ইউনূসের কাছে যায় না? যায়। আগে আমরা যতটুকু তথ্য দেখছি, উপাত্ত দেখছি, গণমাধ্যমে রিপোর্ট দেখছি, আগে যেখানে 10 টাকা চাঁদা দিতে হইতো আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে অথবা নেতাকর্মীদেরকে যারা কথিত রাজনীতিবিদ ছিল, এখন সেই জায়গাগুলোকে দখল করে নিয়েছে বিএনপির নেতাকর্মীরা, অথবা আরো বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ এখনো কন্ট্রোল করছে। কিছু জায়গা আছে 20%, 80% জায়গায় কথিত বিএনপি অথবা বিএনপির নেতাকর্মীরাই এগুলাকে কন্ট্রোলে নিয়ে নিয়েছে। আমজনতার মুক্তি তাহলে কিসে হয়েছে? একদল গেছে, আরেক দল খাচ্ছে। এই জায়গাগুলোর কথাগুলা সারা বাংলাদেশে ঘুরছে। এই যখন অবস্থা, এই পরিস্থিতি থেকে দেশবাসীকে নিয়ন্ত্রণের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস এক স্পেশাল নির্দেশনা দিয়েছেন। আর এই নির্দেশনা যদি পুলিশ অরিজিনালি বাস্তবায়ন করতে পারে, সেনাবাহিনী অরিজিনালি বাস্তবায়ন করতে পারে, তাহলে দেখবেন টোটাল এই খেলার মধ্যে 80% পুলিশের জালে, সেনাবাহিনীর জালে অভিযানে বিএনপি বা তাদের সমর্থিত বিভিন্ন যারা নেতাকর্মীরা আছেন অথবা লোকাল যারা কথিত নেতারা আছেন তারা কিন্তু গ্রেপ্তার হবেন। এখন ঘটনা কি? রমজান মাসে খাদ্য এবং নিত্য প্রয়োজনীয় যে পণ্য আছে এগুলোর দামকে ব্যালেন্স রাখতে সরকার গতকালকে ডক্টর মোহাম্মদ ইউনূস এক বিশেষ অভিযানের নির্দেশ দিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীকে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সাথে একটা উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন ডক্টর ইউনূস, যে এই মুহূর্তে আসলে কেন মানে সবকিছুর চালান ঠিক আছে, উৎপাদন ঠিক আছে, তারপরেও কেন মানে এই ইমব্যালেন্সড প্রাইস কোটেশন চলছে। তো রেজাল্ট কি? যে একটা পণ্য একটা কৃষকের ক্ষেত থেকে হয়তো 5 টাকায় কিনে আনছে কোনো একজন কোম্পানি এক্স, তো এক্স এই মালটা ওই লোকাল এরিয়া থেকে বের করতেই তার আবার 1 টাকা 2 টাকা দেওয়া লাগে লোকাল কোনো একজন সাদাবাজরে। এই মাল আইনা ঢাকা পর্যন্ত নিতে তার 5টা 7টা ঘাটে, কোথাও গাড়ির চান্দা, কোথাও জিবি চান্দা, কোথাও অমক চান্দা, আবার কোথাও কোথাও পুলিশের মধ্যেও কিছু কর্মকর্তারা আছেন যারা নিজেরাও এই চান্দাবাজি করেন। তো সবকিছু মিলাইয়া এই 5 টাকা কৃষকের ক্ষেত থেকে কিনা পণ্যটা অথবা পোর্ট থেকে খালাস করা পণ্যটা ভোক্তা একদম আমি আপনি যারা আমরা খরচ করি তাদের কাছ পর্যন্ত আসতে ওই কোম্পানির খরচই হয়ে গেছে 12 টাকা। মাঝখানে 60 টাকা চাঁদা, 5 টাকা হচ্ছে কি আপনার তার ক্রয়।
এখন এটার দাম কত 12, তো সে কি একটু ব্যবসা করবে না? সে আবার মানে যারা হোলসেলার আছে, পাইকারি আছে, তাদেরকে দেবে, পাইকারিওয়ালারা খুচরাদেরকে দেবে, এই প্রসেসে আরো এটার দাম 5 টাকা বাড়বে, তার এটা যৌক্তিক। তাহলে 5 টাকার জিনিসটা 18 টাকা আমরা কিনছি, যিনি অরিজিনাল উৎপাদক তার কোনো লাভ হয়েছে, সে 5 টাকায় পাইছে, মার্কেটে সেটা কিনতেছে কত 18। মাঝখানের 13 টাকার মধ্যে যেটা যৌক্তিক ব্যবসা যিনি করছেন তিনি একটা লাভ করছেন, কিন্তু বাকি যে 7 থেকে 8 টাকা দাম বলো, এটা খাইলো কে? চান্দাবাজরা। এই চান্দাবাজের খানাটা বন্ধ করলে মানে দ্রব্যমূল্যের দাম হাতের নাগালে আসবে। এই জন্য ইউনূস সরকার এই সিদ্ধান্ত নিয়েছেন, আমি মনে করি খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। আর বিএনপির হাইকমান্ড থেকে জনাব তারেক রহমান বা ঊর্ধ্বতন যারা আছেন তারা কিন্তু বারবার বলছেন যে বাবা, গরিব মানুষের মাইরা, হক মাইরা, এই একজন কৃষকের একটা বাজারের মধ্যে 2 কেজি লাউ আনছে, এই ধরেন একটু চিংড়ি মাছ তুলে আনছে খালবিল থেকে, এখানে যে চান্দাবাজিরা হচ্ছে, একজন সিএনজি ওয়ালা, একজন রিক্সা ড্রাইভার, একজন অটো ড্রাইভার, এই যে চান্দা দিচ্ছে, এগুলো দিতে দিতেই কিন্তু আওয়ামী লীগের পরিণতি এই অবস্থায় আসছিল। তা আমরা যদি একই কর্ম করি, আমাদেরকে এই পরিণতি ভোগ করতে হবে। এবং এই প্রথমবারের মতন বিএনপির মধ্যে আমরা দেখছি অনেক ধরনের নির্দেশনা, বহিষ্কার, মামলা, অনেক কিছু করছে, কিন্তু কন্ট্রোল হচ্ছে না। বাট এবার কন্ট্রোল হয়ে যাবে। প্রধান উপদেষ্টা বলছেন যে আপনার যে এই মুহূর্তে দেশে আগামী রমজানকে কেন্দ্র করে জিনিসপত্রের দাম যেন হাতের নাগালে থাকে, এই জন্য মধ্যস্বত্বভোগী যে সিন্ডিকেট বা চাঁদাবাজ আছে, লোকাল এরিয়া থেকে শুরু করে একদম আনটিল ক্যাপিটাল বা রাজধানী পর্যন্ত প্রত্যেক সিন্ডিকেটের বিরুদ্ধে বিশেষ অভিযান, গ্রেফতারি চালাতে হবে। আর গতকালকে এই নির্দেশনা যখন আসছে, আমরা আশা করছি আজকে থেকে এটার বাস্তবায়ন দেখবো। দেখেন, রাজনীতি যারা করেন ভাই, কিন্তু রাজনীতিতে পয়সা কামানোর যে ধান্দাটা, এটা কিন্তু অলওয়েজ গরিব মাইরা, লোকাল পিপলের উপর, সাধারণ মানুষের উপরে কিন্তু এই ধান্দাটা অলওয়েজ চলতেছিল। এইটা বন্ধ যদি এই সরকার করতে না পারে, বা বিএনপি তাদের নেতাকর্মীদের, আমি বিএনপির হাই অথরিটির দোষ দিব না, রাষ্ট্র ক্ষমতায় আসলে হয়তো ব্যতিক্রম দেবো, কিন্তু অনেক জায়গায় এগুলো চলছে, জোরপূর্বক কমিটি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে, এগুলো বন্ধ করতে হবে। নয়তো মানুষের মধ্যে যে ঘৃণা আওয়ামী লীগের জন্য একসময় জন্মাই গেছিল, আপনাদের প্রতি এটা ক্ষমতায় যাওয়ার আগেই চলে আসছে অলরেডি। আমরা এগুলো ভালোর জন্য বলি, শত্রু ভাইবেন না। কারণ দিন শেষে এখন আওয়ামী লীগের নেতাকর্মীরা দেখলে আপনারা কি করেন? ধরে মারেন, পুলিশে দিয়ে দিচ্ছেন। আজীবন আপনিও ক্ষমতায় থাকবেন? শেখ হাসিনা ভাবছিলেন যে তিনি ক্ষমতায় থাকবেন, থাকতে পারছে? পারে নাই। আপনারাও ছিলেন না, আবারও আসবেন, নাও আসতে পারেন। তাহলে পরিণতি কি হবে? রাজনীতিটা মানুষের সিম্পেথি, ভালোবাসা, সহানুভূতি, শ্রদ্ধার জায়গা হিসেবে তৈরি করেন, টাকা কামানোর জন্য না। কারণ এই টাকা কামাইতে গেলে আপনি মানুষের উপর অন্যায় করতে হবে, জুলুম করতে হবে, আর জুলুমের রেজাল্ট কি হয় সেটা জাতি দেখছে। তো আমি মনে করি ডক্টর ইউনূসের এই সিদ্ধান্ত খুবই সময় উপযোগী এবং থ্যাংক ইউ। শেখ রেহানা বলেন যে তার আর মানে পাওয়ার কিছু নেই, তিনি কিছুই চান না, তিনি এবং তার পরিবারের জন্য তিনি কিছুই করে যাননি, তাদের কিছুই নেই। তিনি যা করছেন সেটা হচ্ছে দেশের জনগণের জন্য, মানুষের জন্য। তার বাবা যেমন দেশের মানুষের জন্য তার জীবনটা উৎসর্গ করেছেন, তিনিও উৎসর্গ করছেন। সুতরাং তিনি বা তার পরিবারের কিছুই নেই, তিনি সবকিছুই দেশের জনগণকে দিয়ে দিয়েছেন। তিনি নিঃস্ব শূন্য, শুধুমাত্র মানুষের সেবার জন্য তিনি রাজনীতি করছেন। এমন কথা সম্ভবত 1-2টা বক্তৃতা ইহাতে থাকে না, কিন্তু অধিকাংশ বক্তৃতায় তার এই সুর যে তার কিছুই নেই। এই যে কিছুই নেই বলতে বলতে দেখা যাচ্ছে অনেক কিছুই বেরোচ্ছে। বিদেশের কথা বলবো না, কিন্তু দেশে যে অনুসন্ধান করা হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে হাসিনা রেহানাদের 4টি বাগান বাড়ি আছে, ডুপ্লেক্স ভবন, শান বাঁধানো ঘাট, পুকুর। এই হচ্ছে একেবারেই মানে নির্লোভ, অতি সাধারণ শেখ হাসিনার হচ্ছে খবরের শিরোনাম। প্রথম আলোতে প্রকাশ হয়েছে, তারা অনুসন্ধান করেছে, ঘটনাস্থলে গিয়েছে, তার ছবিও তারা নিয়েছে। এই হচ্ছে শেখ হাসিনা চরিত্র। আর একটা তো বেরোলো পূর্বাচলে, যেখানে সাধারণ মধ্যবিত্তদের জন্য, সরকারি চাকরিজীবী যারা ঢাকা শহরে কোনো জমি জমা কিনতে পারেন না, তাদের জন্য হচ্ছে আবাসিক এলাকা পূর্বাচল। সেই পূর্বাচলে দেখা গেল প্রত্যেকে তারা 10 কাঠা করে 6টা প্লট নিয়েছে, 60 কাঠা। এই হচ্ছে একেবারে নির্লোভ চরিত্রের অধিকারী শেখ হাসিনাদের চেহারা। দর্শক,
শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার পরিবারের বাড়িগুলো 5ই আগস্ট ভাঙচুর করা হয়, সেভাবেই পড়ে আছে। সারি সারি গাছের ভেতর দিয়ে রাস্তা, গ্রামীণ পরিবেশ, তার ভিতরে বিশাল এক বাগান বাড়ি। বাড়ির ভিতরে রয়েছে ডুপ্লেক্স ও দ্বিতল ভবন, শান বাঁধানো ঘাট ও পুকুর। বাগান বাড়িটির নাম টিউলিপস টেরিটরি। অবস্থান গাজীপুর শহর থেকে 10 কিলোমিটার দূরে কানাইয়া এলাকায়। টিউলিপস টেরিটরি নামকরণ হয়েছে সম্প্রতি পদত্যাগ করা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নামে। নথিপত্রে বাড়িটির মালিক শফিক আহমেদ সিদ্দিক, যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী এবং টিউলিপের বাবা। টিউলিপস টেরিটরি সহ গাজীপুরে 4টি বাগান বাড়ির খোঁজ পাওয়া গেছে। 4টা বাগান বাড়ি, একটা না, 4টা বাগান বাড়ি দেখেন, যেগুলোর মালিক শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্য এবং স্বজনরা। বাগান বাড়িগুলোর আশেপাশের বাসিন্দারা বলছেন, শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্য, স্বজন ও প্রভাবশালী ব্যক্তিরা প্রায় বাগান বাড়িগুলোতে বেড়াতে যেতেন। বিশেষ করে শীত মৌসুমে তাদের যাতায়াত ছিল বেশি। মানে এটাকে একটা ব্রিটিশ বিদেশ, পশ্চিমা বিশ্ব তারা বানায় ফেলছে আর কি। এবং ওখানে ভিতরে ঢুকলে মনে হবে যে তেমনটাই, যে মানে এটা আর বাংলাদেশ না, এটা হলো ইউরোপ আমেরিকার কোনো এলাকা। মাঝে মধ্যে রাতে জাতীয় পতাকা লাগানো গাড়ি প্রবেশ করত, তখন বাংলোর চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকতো। তার মানে শেখ হাসিনা নিজেই ঢুকতেন। কখনো কখনো ভোরেই গাড়িগুলো চলে যেত, কখনো কখনো 2-1 দিন থাকতো। দেখেন কি পরিমাণ ছলচাতুরি। এখানে শেখ হাসিনা, শেখ রেহানা তারা বসবাস করেন, থাকেন, যান, কিন্তু কাউকে টের পেতে দিতেন না। মানে হয় কি, চোরাই জিনিস এবং মিথ্যা কথা এগুলি এইভাবে চাপা রাখতেন। তাদের তো বক্তৃতা দিতে হবে যে দেখেন আমাদের 2 বোন, আমাদের কিছুই নেই, আমাদের ঢাকা শহরে কোনো বাড়ি নেই, ওই টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর জন্য ওখানে যে মাজার জিয়ারত করবো, ওই জন্য ওখানে একটা ছোটখাটো সাধারণ বাড়ি আছে। হ্যাঁ, এরকমই হচ্ছেন ওনাদের ওনারা যে কত বিলাসী জীবন যাপন করেন। শুধু খোঁজ দিলে হবে যে জয় আমেরিকার কোন এলাকায় থাকে, ওই বাড়ির দাম কত, কি করেন তিনি, কি তার ব্যবসা। 4টি বাগান বাড়ির মধ্যে একটির মালিক শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, এবং শেখ রেহানা, তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী, সবই আছে তাদের এখানে। একটি বাড়ির মালিক শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক, বাকি 2টির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা ও শেখ রেহানার দেবর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, যিনি ওই 5ই আগস্ট শেখ হাসিনার সঙ্গেই দিল্লিতে পালায় আছে। চুপচাপ, কোনো আওয়াজ নেই। স্থানীয়ভাবে বাড়িগুলো শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের সদস্যদের বলে প্রচলিত ছিল। স্থানীয় ভূমি কার্যালয় থেকে যতটুকু নথিপত্র পাওয়া গেছে তাতে দেখা যায় 4টি বাগান বাড়ির দলিলাধীন জমির পরিমাণ 816 শতক বা 25 বিঘা জায়গার উপরে এই বাগান বাড়িগুলো। তবে স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, জমির পরিমাণ এর অনেক বেশি। গড় মৌজা মূল্য বিবেচনায় নিলে 25 বিঘা জমির দাম প্রায় 49 কোটি টাকা। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন বর্তমান বাজার মূল্যে এই জমির দাম 100 কোটি টাকার কাছাকাছি। 5ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যান, সে সময় ছিলেন তার সঙ্গে শেখ রেহানা। এই 2 বোনের পরিবারের সদস্যরা বিদেশে। দুর্নীতি দমন কমিশন শেখ হাসিনা ও শেখ রেহানার পরিবারের কি কি সম্পদ আছে তা খোঁজ করছে। সংস্থাটি তথ্য চেয়ে গাজীপুর জেলা প্রশাসনকেও চিঠি দিয়েছেন। এই হচ্ছে ঘটনা দর্শক, মানে অবিশ্বাস্য কাহিনী। তারা 15 বছর ধরে নিজেদের সম্পর্কে কি বয়ান তৈরি করেছেন, এখন দেখেন সব থলের বিড়াল কিভাবে বেরোচ্ছে এক এক করে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। অবশ্যই বিষয়টি আপনার মতামত কমেন্টে জানাবেন। কারা পরবর্তীতে অর্থাৎ ডক্টর ইউনূস যে রাষ্ট্র চালাচ্ছেন সেটাকে আপনার কতটুকু সমর্থন করেন, এটা নিয়ে আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।